गुड मॉर्निंग। आज 19 ডিসেম্বর 2023। आज আমাদের জার্নি 11 ডে। তো আজকে আমরা আহমেদাবাদে আছি। আমরা সকালে এখন আহমেদাবাদ ভ্রমণে বেরিয়েছি। এই আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা আহমেদাবাদ ঘুরব। তো আমরা এখানে আহমেদাবাদে সবরমতী আশ্রম সহ অক্ষরধাম মন্দির, আদলা স্টেপ ওয়েল আর যা যা এখানে সাইট সিন আছে সেগুলো এখন করব। তো আজকে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো প্রথমে আমরা যাচ্ছি অক্ষরধাম মন্দির। আমরা আহমেদাবাদ ভ্রমণ শুরু করলাম এই অক্ষরধাম মন্দির দর্শনের মাধ্যমে। এই মন্দিরটি ভগবান শ্রী স্বামীনারায়ণকে উৎসর্গকৃত অসাধারণ একটি মন্দির। এই মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই আমি মন্দিরটি দেখাতে পারবো না। গোলাপি বেলে পাথরে নির্মিত এর স্থাপত্য শৈলী সত্যিই অতুলনীয়। মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রী স্বামীনারায়ণের মূর্তি রয়েছে। এছাড়াও এই মন্দিরে রাধা, কৃষ্ণ, শিব, পার্বতী, লক্ষ্মী, গণেশ, বিষ্ণু এবং আরও নানান দেবদেবীর মূর্তি রয়েছে। এখন আমরা চলে এসেছি বৈষ্ণোদেবী মন্দিরে। এই মন্দিরেও ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই মন্দিরটি এবং বৈষ্ণোদেবীকে দেখাতে পারলাম না। তবে এই বৈষ্ণোদেবী মন্দিরের দর্শনের অভিজ্ঞতা আমি শেয়ার করছি। এই মন্দিরটি জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের একটি প্রতিরূপ। হলুদ বেলে পাথর দিয়ে একটি কৃত্রিম পাহাড় তৈরি করে সেই পাহাড়ের উপর মাতা বৈষ্ণোদেবীর মন্দির তৈরি করা হয়েছে। পাহাড়টি ছোট হলেও এর সংকীর্ণ গুহাপথ দিয়ে মন্দিরে প্রবেশ করা বেশ কঠিনই। বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু বেশ অসুবিধাজনক। অনেক জায়গায় তো প্রায় শুয়ে শুয়ে গুহার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে এর যাত্রাপথটি বেশ রোমাঞ্চকর এবং আমরা বেশ উপভোগ করেছি। ওই যে দূরে একটি ছোট পাহাড় দেখা যাচ্ছে, ওখানেই আছে মন্দিরটি। আমরা এখন চলে এসেছি আহমেদাবাদের অন্যতম পর্যটন স্থল আদালা স্টেপওয়েল। স্টেপওয়েল কথার অর্থ হলো কূপ। গুজরাট শুষ্ক জায়গা বলে গ্রীষ্মের সময় জল সংরক্ষণের জন্য এই স্টেপওয়েল নির্মাণ করা হয়েছিল। গুজরাতে 100টিরও বেশি এই রকম স্টেপওয়েল আছে। এই স্টেপওয়েলটি রানা বীর সিংহ 1499 খ্রিস্টাব্দে তৈরি করতে শুরু করেন, কিন্তু সেই সময় মেহমুদ বেগাদা তার রাজ্য আক্রমণ করেন। এই যুদ্ধে রানা বীর সিংহ প্রাণ হারান। এরপর রানা বীর সিংহের স্ত্রী রুদাবাইকে মেহমুদ বেগাদা বিবাহের প্রস্তাব দেন। রুদাবাই এই শর্তে বিবাহে রাজি হন যে বীর সিংহের অসম্পূর্ণ স্টেপওয়েলটি মেহমুদ বেগাদাকে নির্মাণ করে দিতে হবে। এরপর মেহমুদ বেগাদা পুনরায় স্টেপওয়েলটির কাজ শুরু করেন। স্টেপওয়েলটির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর রুদাবাই এই স্টেপওয়েলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, কারণ তিনি চাননি মেহমুদ বেগাদাকে বিবাহ করার। এই হলো আদালা স্টেপওয়েলের সাথে জড়িত ইতিহাস। এই আদালা স্টেপওয়েল সোলাঙ্কি স্থাপত্যের উজ্জ্বলতা বহন করে। এর কাঠামোটি 5 তলা বিশিষ্ট, যা লাল বেলে পাথর দিয়ে নির্মিত। আদালা স্টেপওয়েলের প্রধান কূপটি অষ্টভুজাকৃতির, যার শীর্ষদেশ খোলা। এর জন্য কূপে যথেষ্ট পরিমাণ আলো ও বাতাস চলাচল করতে পারে। এই স্থাপত্যের সেরা বৈশিষ্ট্য হল এর ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি কম থাকে।
এখন আমরা চলে এসেছি বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আগে এই স্টেডিয়ামটির নাম ছিল মোতেরা। 2021 সালে এই স্টেডিয়ামটির আমূল সংস্কার করে নবরূপে গড়ে তোলা হয় এবং এর নতুন নামকরণ হয় নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়ামে দর্শক আসনের সংখ্যা 1,10,000। এখানে 4টে ড্রেসিং রুম সহ 76টি কর্পোরেট বক্স আছে। আমাদের হাতে সময় কম আছে, তাই এই স্টেডিয়ামের ভেতর আমরা প্রবেশ করতে পারলাম না। আমরা এখন চলে এসেছি আমেদাবাদের সবথেকে উল্লেখযোগ্য পর্যটন স্থল সবরমতী আশ্রমে। সবরমতী নদীর তীরে নিরিবিলি শান্ত পরিবেশে সবরমতী আশ্রমটি অবস্থিত। গান্ধীজি এখানে 1917 থেকে 1930 সাল পর্যন্ত তার স্ত্রী কস্তুরবা গান্ধীর সাথে বাস করেছিলেন। গান্ধীজি 12ই মার্চ 1930 সালে এই আশ্রম থেকে ডান্ডি মার্চ বা লবণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে ভারত স্বাধীনতা না পাওয়া পর্যন্ত তিনি এই সবরমতী আশ্রমে ফিরবেন না। তাই ভারতের স্বাধীনতা ইতিহাসে এই সবরমতী আশ্রমের গুরুত্ব অসীম। আশ্রমের প্রধান অংশ হল গান্ধী স্মারক সংগ্রহালয়। 1963 সালে স্থপতি চার্লস কোরিয়া এই জাদুঘরটির নকশাও নির্মাণ করেন। জাদুঘরের পাশাপাশি এই আশ্রমে একটি গ্রন্থাগার, একটি অডিটোরিয়াম এবং মহাত্মা গান্ধীর জীবনী চিত্রিত ফটো গ্যালারি আছে। এই আশ্রমে অনেকগুলি ঘর আছে, যেমন মাগর নিবাস, উপাসনা মন্দির, হৃদয়কুঞ্জ। এরপর আমরা একে একে এগুলো সব দেখব। শুরুতেই গান্ধী আশ্রমের ম্যাপ রয়েছে। তো এখানে কোথায় কি দেখার আছে সেটা এখানে লেখা রয়েছে। যেরকম এখানে দেখা যাচ্ছে যে মিউজিয়াম আছে, আরও বিভিন্ন যে আশ্রমের ঘরগুলির সেই ডেসক্রিপশানগুলো আছে, সেই অনুযায়ী আমাদের ভিজিট করতে হবে। যেরকম হৃদয়কুঞ্জ, মগন নিবাস, নন্দিনী, এই রকম অনেকগুলো ঘর রয়েছে। তো এগিয়ে গিয়ে দেখি কি কি আছে।
এখন আমরা চলে এসেছি আহমেদাবাদের একটি দারুণ সুন্দর ব্রিজ দেখতে, যার নাম হলো অটল ব্রিজ। সবরমতী নদীর তীরে এই ব্রিজটি অবস্থিত। আহমেদাবাদে প্রতি বছর টানা 7 দিন ধরে চলে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উত্তরণ। এই উৎসবে বিভিন্ন দেশ থেকে আসা মানুষ বিভিন্ন নকশার ঘুড়ি নিয়ে হাজির হয়। এই ঘুড়ি উৎসব থেকেই অনুপ্রাণিত হয়ে এই ব্রিজের ডিজাইন করা হয়। সেতুর ছাদের বিভিন্ন রং এই উৎসবের ইঙ্গিত দেয়। ব্রিজের রেলিংগুলি কাঁচ ও স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। সেতুটি প্রায় 300 মিটার দীর্ঘ এবং 14 মিটার চওড়া। সেতুটি তৈরিতে 2600 মেট্রিক টন ইস্পাতের পাইপ ব্যবহার করা হয়েছে। এই সেতুটি কেবলমাত্র পথচারীদের চলাচলের জন্য ব্যবহৃত হয়। সেতুর ধারে রয়েছে সুন্দর ফুলের বাগান, যা এই সেতুর সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। আমরা এখন আমাদের আহমেদাবাদ ভ্রমণের অন্তিম লগ্নে পৌঁছে গেছি। এই জগন্নাথ মন্দির দর্শন করেই আজ আমাদের আহমেদাবাদ ভ্রমণ সম্পূর্ণ হবে। এই মন্দিরটির বয়স প্রায় 450 বছর। সাধু সারঙ্গ দাসজি এই মন্দিরটি তৈরি করেছিলেন। রথযাত্রার সময় এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় এবং খুব ধুমধাম করে অত্যন্ত আড়ম্বর সহযোগে এখানে রথযাত্রা উৎসব পালন করা হয়। তো এই জগন্নাথ দর্শন করে আমাদের আহমেদাবাদ সহ সমগ্র গুজরাট ভ্রমণ সম্পূর্ণ হলো। যাতায়াত নিয়ে আমাদের 14 দিনের এই গুজরাট ভ্রমণ ছিল। আমরা শুরু করেছিলাম ভুজ থেকে আমরা গেলাম দ্বারকা থেকে সোমনাথ, আর সোমনাথ থেকে আহমেদাবাদ। আগামীকাল সন্ধে 5:30টায় আমাদের ফেরার ট্রেন আছে, আহমেদাবাদ শালিমার এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা কলকাতা ফিরব। তো সমস্ত মন্দির সহ গুজরাটের কাচ্ছের রান, কালাদুঙ্গার প্রত্যেকটা জায়গা আমরা খুবই উপভোগ করেছি। তো এই সফর খুবই মনে রাখার মতো সফর আমাদের হয়ে রইল। খুবই আমরা উপভোগ করেছি এই সফরটা। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।